যেটাতে ধার দিচ্ছেন ওটাকে কি বলে? এটা হচ্ছে বাইলধারা। বাইলধারা কেমনে বুঝেন যে ধার হইছে? এই যে নৌকার পরে দিতে হবে, বুঝেছেন? এটাকে নৌকার পরে দিলে দেন মোট হাত ছাড়বে না একবার, পোস্ট মোট বাড়িবে না। আজকে আসছি যশোরের মনিরামপুর উপজেলায় বিখ্যাত সেই খেজুরের রস থেকে গুড় কিভাবে উৎপাদন হয় সেটি আপনাদের দেখাবো। তেমন এখানে নামে গাছ কাটি প্রায় 12-13 বছর, 13 বছর গাছ কাটি, তো মানুষকে বিশ্বাস করে না আমি গাছ কাটি না। পুরো খেজুরের রাজ্যে চলে আসছে, খেজুর গাছের রাজ্যে, যেখানে খেজুরের রস উৎপাদন হয়, রস থেকে গুড় উৎপাদন হয়। গ্রামের দস্যু ছেলেরা রাস্তার পাশ থেকে তাল পেড়েছে। ঢাকা কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হয়, এখানে গাছে অনেক তাল পড়ে আছে কিন্তু কেউ খায় না। ভালো আছে। গ্রামের মেটে রাস্তা এখন আর খুব বেশি দেখা যায় না। পিচ ঢালা পথ ছুটেছে মাঠের বুক চিরে। আমিও ছুটে চলেছি মোটর চালিত ভ্যানে বসে। যেতে যেতে পৌষের রোদ আর গ্রামের মাঠের সৌন্দর্য আমাকে বিমোহিত করছে। কি দারুণ প্রাকৃতিক দৃশ্য, যেন চোখ জুড়িয়ে যায়। আজকে আসছি যশোরের মনিরামপুর উপজেলায় বিখ্যাত সেই খেজুরের রস থেকে গুড় কিভাবে উৎপাদন হয় সেটি আপনাদের দেখাবো। ভ্যানে করে যাচ্ছি। এই মাঠের যেখানে সেখানেই এমন খেজুরের বাগান দেখা যায়। আমি দেখছি আর অবাক হচ্ছি। এই যে এখন খেজুর গাছ কেটে রেখে সকালবেলায় ভোরবেলায় গাছে এসে খেজুরের রস পেড়ে নিয়ে সেটা জাল দিয়ে গুড় বানাবেন। যতই সামনে যাচ্ছি রাস্তার পাশে খেজুর গাছের ঘনত্ব ততই বাড়ছে। মনে হচ্ছে খেজুরের পৃথিবীতে প্রবেশ করছি। হঠাৎ চোখে পড়লো খেজুর গাছে ঝুলে একজন গাছি আনমনে গাছ কাটছেন। যারা খেজুর গাছ কাটেন তাদেরকে স্থানীয় ভাষায় গাছি বলা হয়। পুরো খেজুরের রাজ্যে চলে আসছে, খেজুর গাছের রাজ্যে, যেখানে খেজুরের রস উৎপাদন হয়, রস থেকে গুড় উৎপাদন হয়। আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই রাস্তাটির দুই পাশ দিয়ে পুরো খেজুর গাছ আর খেজুর গাছ, চারিপাশেই খেজুর গাছ। আমি যদি দেখাই দূরে আর একটা রাস্তা আছে, সব দিক দিয়ে খেজুর গাছ। মানে পুরো বলা যায় যে খেজুর গাছের রাজ্যে চলে আসছি। এখানে মূলত যে খেজুর গাছগুলো রয়েছে দুপুর হওয়ার আগে থেকেই সকাল 11টা থেকে বা 12টা থেকে গাছ কাটা শুরু হয়। এটি সারাদিন রস পড়ে এবং সকালবেলায় সেটি সংগ্রহ করে গাছিরা। এই যে খেজুরের গুড় কেন বিখ্যাত, যশোরের কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে খেজুরের রস সকালবেলায় জাল দেওয়া হয়, তা থেকে কিন্তু গুড় উৎপাদন করে। একটা সময় কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গাছই ছিল, রস উৎপাদন হতো। এখন কিন্তু সেটি কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে যে গাছের সংখ্যা কমে গেছে, মানুষ এখন আগ্রহ ভরে কাটতে চায় না। কিন্তু আমরা দেখেছি কিন্তু তরুণ প্রজন্মের মধ্যেও এই গাছ কাটা বা রস সংগ্রহ করার একটি প্রবণতা আমরা দেখেছি। যশোরের ঐতিহ্য সংস্কৃতির সাথে এই যশোরের খেজুরের রস, খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় এই খেজুরের গুড় থেকে চিনি উৎপাদন করতো প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রায় বললে চলে। তো এখন সেটি কমে গেছে, এখন গাছের সংখ্যাও কমে গেছে। আমরা যতটুকু জানি যে প্রায় 37,200,000 কেজি মতো যশোরে গুড় উৎপাদন হয়। তারপরেও দেশে যে সার্বিক চাহিদা সেটি পুরোপুরি পূরণ হয় কিনা সেটি প্রশ্ন রয়েছে। বন্ধুরা, কিভাবে খেজুরের গাছ কাটে, রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরি হয়, পুরো পদ্ধতি আপনাদেরকে জানাবো। দেখাবো গাছিরা কিভাবে গাছ কেটে রস সংগ্রহ করে তা থেকে গুড় বানায়। প্রথমে খেজুর গাছ কাটা ও রস সংগ্রহের নিয়ম জানাতে চাই। রস সংগ্রহের জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, যার মধ্যে অন্যতম টিলা বা ভাড় পোড়ানো। ভাড় পোড়াইছেন? না পোড়া দিয়ে হয়। ভাড় পোড়াতে হয় কি জন্য? গন্ধ হয়, বাড়ে ময়লা থাকে তলায়, তলায় ময়লা থাকে, এই জন্যই তলা পরিষ্কার না থাকলে রস পরিষ্কার হবে না। এভাবে খড়কুটা দিয়ে একটি ভাড়ের ওপর আরেকটি রেখে দুই প্রান্তে আগুন দেওয়া হয়। তার আগে ভাড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হয়, যে কাজে বাড়ির মহিলারা সহযোগিতা করে থাকেন। ভাড়গুলো আগুনে ছেঁকে নিলে রসে গাজন বন্ধ হয়, ভাড়ের জীবাণু ধ্বংস হয়ে যায়। এছাড়া রসে আসে আকর্ষণীয় ঘ্রাণ। এরপর এভাবে বাঁকে করে ভাড়গুলো আনা হয় গাছে পাতানোর জন্য। ভাড়ের গলায় দেয়া দড়িগুলোকে স্থানীয় ভাষায় কানাচ বলে, যেটি গাছের সাথে ভাড়কে ঝুলিয়ে রাখতে সাহায্য করে। এখন দেখতে চাই এই ভাড়গুলো কিভাবে গাছে পাতানো হয়। রাস্তার দুই ধার দিয়ে এসব গাছ কাটবেন অল্প বয়সী তরুণ গাছি ইছানুর। অনেকে মাঠেই পুড়িয়ে থাকেন ভাড়। এই ভাড়গুলো ইছানুর গাছির।
তরুণদের মধ্যে গাছ কাটার প্রবণতা না থাকলেও ইছানুরের মতো তরুণকে দেখে আমার বেশ ভালো লাগলো। বাংলার ঐতিহ্য ধরে রাখতে তিনি যেন অগ্রগামী। দেশের সর্বকনিষ্ঠ গাছই ইছানুর। সকাল 11টার পরপরই মাঠে হাজির ইছানুর। গাছে ওঠার কৌশলটা দারুণ। এ যেন ঐতিহ্যের বন্ধন। প্রথমে মোটা পুরু একটি দড়ি দিয়ে নিজেকে বেঁধে নিতে হয়। তবে এই দড়িকে কি বলে? এটা বলে দড়া বলে। পুরো শরীরের দায়িত্ব যেন এখন দড়ার উপর। খুব স্পর্শকাতর এবং সাহসী একটা কাজ। কোনোভাবে যদি দড়ার গিট খুলে যায় তাহলে কিন্তু জীবন শেষ। সাহসিকতার সাথে নিপুণভাবে এ কাজ যেন বিশাল কৌশলের এক সমন্বিত উদ্যোগ। আজ 40 থেকে 50টি গাছ কাটবেন তিনি। অন্যান্য বছর 200টির বেশি গাছের দায়িত্ব নিলেও এবছর তিনি 150টির মতো গাছ নিয়েছেন। গাছ কাটার এই কারুকার্য আমাকে বিমোহিত করলো। কি নিপুণভাবে গাছ কাটছেন তিনি। ইতোমধ্যে রসের ফোঁটাও পড়া শুরু করেছে। যেটা দিয়ে রসের ফোঁটা আসছে এটাকে নলি বলে। গাছের উভয় পাশে ঠিকঠাক মতো কেটে এভাবে ভাঁড় পেতে রাখতে হয়। সারা রাত ফোঁটা ফোঁটা রসে ভাঁড় ভরে যায়, যা পরদিন ভোরে সংগ্রহ করেন গাছিরা। বন্ধুরা, ভোরে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং তা থেকে কিভাবে গুড় তৈরি হয় তা নিয়ে আমার একটি এপিসোড রয়েছে, দেখে নেওয়ার অনুরোধ রইল। গাছ কাটার এক পর্যায়ে দায়ে ধার দেওয়ার সময় এসেছে। একধারে না? তাহলে এটা মানে ধার এখন কমে গেছে, আবার ধার দিয়ে আবার ইয়ে করতে হবে। হ্যাঁ, মনে করেন কি গাছ তো কাটে মনে করেন ধারে, আর না কাটে না, এবার গাছ ফেটে গেলে ওটা মনে করেন আর রস হবে না। মানে ওর যে একটা যৌবন, সেই যৌবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই যে গাছের আর সেই গেলে গাছের রস হয়। ফলে ধার দেওয়ার সকল সরঞ্জাম সাথে রাখতেই হবে। এই যে এটাকে দা বলে না কি বলে? হাইসা বলে না? না, এটা হাইসা না কি বলে না? হাইসা মনে করেন ওই যে লাভ হয়, আর এটা মনে করেন পরে চুরি দা বলে। আর যেটাতে ধার দিচ্ছে না ওটাকে কি বলে? এটা হচ্ছে বাইলধারা। বাইলধারা। বালধারার উপরে এভাবে বালু দিয়ে দায়ে ধার দেওয়ার এই দৃশ্য আধুনিক যুগের ধার দেওয়ার পদ্ধতিকে হার মানাবে। এটা কি রকম ধার হয়, কেমনে বুঝেন যে ধার হইছে? ধার দেখাচ্ছে আপনার এই যে নখের পরে দিতে হবে, বুঝেছেন? এটাকে নখের পরে দিলে দেন মোট হাত ছড়বে না একবার, পোষ মোট বাড়িবে না। ও, মানে বসে যাবে? হ্যাঁ, বসে যাবে। তার মানে ধার হয়ে গেছে। ধার হয়ে গেছে। তার প্রতি মনে করেন যা নাহলে ধার না হয়, সান মনে করেন এরকম ধরলে পার এরকম স্লিপ করে। ও, স্লিপ করে। হ্যাঁ। তার মানে তো বালধারা আর বালি সবসময় আপনার সাথে রাখতে হয়। হ্যাঁ, তো ও তো না রাখলে হবে না। ধার দেওয়ার কাজ শেষ করে আবারও গাছে উঠলেন গাছি। দেশের প্রায় সব জায়গাতেই কম বেশি খেজুর গাছ আছে, তবে যশোরের পরিচিতি খেজুর গাছ দিয়ে। কথাই বলে যশোরের যশ খেজুরের রস, অর্থাৎ যশোরের খ্যাতি খেজুর গাছ এবং খেজুরের রস দিয়ে। এমনকি যশোর জেলাকে প্রতীকী অর্থে কোথাও উপস্থাপন করার সময় সেখানে খেজুর গাছের ছবি যশোরের প্রতিনিধিত্ব করে। যতদূর চোখ যায় রাস্তার দুই সাইড দিয়ে শুধু খেজুর গাছ, শুধু খেজুর গাছ। এই ছোট ছোট গাছগুলো কিন্তু কাটে একবারে। এই ছোট ছোট গাছেও কিন্তু অনেক রস হয়। এই ছোট ছোট গাছগুলো যদি এই বয়সে কাটা হয় এগুলো কি নষ্ট হয়ে যায় না? না না, এটা নষ্ট হবে না। এটা মনে করেন যত তাড়াতাড়ি ছোটবেলাতে কাটবেন গাছটা বাড়বে ভালো। তার মানে গাছ না কাটলে আরো সমস্যা হয়? গাছ কাটলে সমস্যা হয় না, গাছ বাড়ে না। মনে করেন হ্যাঁ, মনে করেন যত খেজুর গাছ যত ছোট হোক না কেন, মনে করেন তোলার একটা বয়স হয়ে গেলে হালকা ও তোলা যায়, সেটা সমস্যা হয় না। মনে করেন এই 1 বছর যদি না হয় তার পরের বছর মনে করেন রস হয়। একবার কাটলে যদি এবছর এই যে ধাপটা দিলেন, এই ধাপটা কি জন্য দিতে হয়? ওটা দিতে মনে করেন আস্তে আস্তে কাটতে হবে আর ওপরে উঠতে হবে। ও, নাইলে বেশি গভীর হয়ে যাবে এক জায়গায়। গভীর হয়ে যাবে এক জায়গায়। অলরেডি রস পড়া শুরু করছে। এটা অনেক রস হয় মনে হয় ছোট গাছটায়। অলরেডি ফোটা ফোটা রস পড়া শুরু করছে। কাটার সাথে সাথেই এত ছোট একটি গাছে কি পরিমাণ রস পড়ছে দেখুন। আল্লাহর কি বিস্ময় সৃষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ যেন নিজ হাতে বান্দার জন্য এসব গাছে নিয়ামত ঢেলে দিয়েছেন।
আগেই বলেছি, তরুণ গাছি ইছানুর দেশের সর্বকনিষ্ঠ গাছি। আমার দেখা সর্বকনিষ্ঠ তিনি, কারণ এত অল্প বয়সে কেউ গাছ কাটে না। মনে করেন আমি গাছ কাটি প্রায় 12-13 বছর, 13 বছর গাছ কাটি, তো মানুষকে বিশ্বাস করে না আমি গাছ কাটি না। আপনার মতো এরকম বয়সে তো কেউ গাছ কাটে না। না, আপনি কেন কাটলেন? এই যে এখন তো গাছ কাটার লোকজনে হারাই গেছে। আগে মনে করেন কি আমার ওই ছোটকাল তো এসে পেশা, বুঝতে পারছেন, এসব আমার ভালো লাগে। এসব মতো মনে করেন খেজুর গাছ কাটা আমার মনে করেন এটা খুবই ভালো একটা জিনিস, আমার বিষয়ে ভালো লাগে। মানে অন্য মানুষের বিষয় কি তা জানি না। আগে একটা সময় প্রত্যেক বাড়ি বাড়ি খেজুর গাছও ছিল, আবার রসও হতো, গাছিও ছিল। এখন তো সেটা হারাই গেছে। এই এখন সব লোকজন শিক্ষিত হয়ে যাচ্ছে, এগুলো হারাই যাচ্ছে। কিন্তু আপনি কেন এটা বেছে নিলেন? এখন কি ভাই জানেন, এটা আমার কাছে ভালো লাগে তাই আমি করি, বুঝতে পারছেন। এতে ভালো ইনকামও ভালো আছে, সিজনে ভালো টাকা ইনকাম হয়। প্রতিদিন মনে করেন 1000-3 টাকা করে ইনকাম হয় না, আর কদিন পরে প্রতিদিন মনে করেন 3000-2000 এর নিচে হয় না। তাই? হ্যাঁ, গুড় বেচে? গুড় বেশি, গুড়, রস, যা জিরা জানে তার দিই। মনে করেন এতে আবার সে খাটনির কথা বলা যাবে না, প্রচণ্ড খাটনি এতে। মনে করেন এই খাটনির জন্যই তো মানুষই মনে করেন আনার এসব কাজ করে না। আর মনে করেন আমি যদি আন করতেছি ধরেন না কিছুই আগামাগি দিনে গাছ গান পড়ি থাকে, যে জিনিস পাওয়া যাবে না সে জিনিসই মনে করেন লাখ টাকা দিলেও সে জিনিস পাওয়া যাবে না, তা আনি দেবে আপনার। আমি কাটতেছি আর মানুষই ধরেন পাস। এসব গাছে মনে করেন আর কদিন পর আধগুণ করে হবে না, মানুষ কাঁচা রস তো কিনে নিয়ে যায়। কাঁচা রস মনে করেন আর কদিন পরে তো আসবে না, সন্ধ্যার সময় যারা চাকরি করে ওরাই আসবে না এমনকি বাজারে। এই এলাকায় খেজুর গাছ যেমন রয়েছে, তেমনি তাল গাছও কম নয়। মাঠে বয়ে চলা রাস্তার পাশে হঠাৎ কয়েকজন কিশোরকে তাল পাড়তে দেখা গেল। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় গ্রামের এসব দস্যু ছেলেরা যেন মেতেছে দস্যুপনায়। খেজুরের গাছ কাটা বিরতি দিয়ে ইছানুর গাছিও যুক্ত হলেন তাদের সাথে। গ্রামের মাঠে এমন প্রাকৃতিক পরিবেশে আমিও ছোটবেলায় তাল খেয়েছি, তাই আর লোভ সামলাতে পারলাম না। গ্রামে এসে এই যে শীতের দিনে রস, তাল, এগুলো ওই যে গ্রামের দস্যু ছেলেরা রাস্তার পাশ থেকে তাল পেড়েছে। ঢাকা কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হয়, এখানে গাছে অনেক তাল পড়ে আছে কিন্তু কেউ খায় না। একটা তাল দিয়েছে আমাকে, তালের আঁশ, কিন্তু অনেক শক্ত, দেখি কেমন। ভালো আছে, মিষ্টি আছে, এবং এর ভিতরে একটা পানি থাকে, সে পানিটা বের হয়ে গেছে না, মানে এটা শুকাই গেছে মনে হয়। ঢাকায় তো আমরা অনেক সুন্দর করে তুলে দেয়, কিন্তু এখানে সব নিজেরা তুলে খেতে হয়। রাস্তার পাশ দিয়ে প্রতিটি খেজুর গাছের নিচে এভাবে ভাড় দেখা গেল। আগুনে ছাকার পর ভাড়গুলোকে গাছের নিচে রাখা হয় যাতে গাছি এভাবে সহজেই ভাড় নিয়ে উঠে যেতে পারেন। কৃষিকাজের সাথে যুক্ত গ্রামের মানুষরা সবসময় কাজের মধ্যেই থাকেন। এটাকে শ্যালো মেশিন বলা হয়। রসুনের জমিতে সেচ দিয়ে এভাবেই সাইকেলে করে শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন তিনি। ইছানুরের মতো গাছিরা খেজুর গাছের মূল মালিকের কাছ থেকে নির্দিষ্ট চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য মালিকানা বা দায়িত্ব নিয়ে থাকেন। মাঠে হঠাৎ সেই মালিকের সাথে দেখা, যিনি আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমি 90-তে স্টার্ট করছি। তো আপনার কতগুলো গাছ আছে? আমার এই 40 থেকে 42টি আছে। রাস্তার এই দুই সাইড দিয়ে যে গাছগুলো দেখতেছি, এতক্ষণ দেখলাম যে গাছ কাটতেছে, জি, এগুলো সব আপনার? সব আমার। তা আপনি গাছ কাটতে পারেন? পারি। আমি 18 বছর গাছ কাটিছি, এখন শারীরিক সমস্যার জন্য এখন আর কাটি না। তা আপনার ছেলে মেয়েরা কি কাটার কোনো আগ্রহ আছে? না, আমার ছেলে নাই, দুটো মেয়ে। ও আচ্ছা। না, এমনিও তো আমরা দেখেছি যে এখনকার প্রজন্মের ভিতরে গাছ কাটার আগ্রহ কম। এই গাছও তো কমে গেছে অনেক, অনেক গাছ কমে গেছে। আপনি যখন কাটতেন সে 15-20 বছর আগে, তখন কেমন গাছ ছিল? আমার তখন 8 পন গাছ ছিল, অর্থাৎ 80টাই 1 পন হয়। আমার 8 পন গাছ ছিল তখন। সেই গাছগুলো সব একমতে বিলীন হয়ে গেছে শুধু একমাত্র এই জ্বালানির জন্য। আর এখন লোক পাওয়া যায় না। সব থেকে আছে যে গাছ কাটা লোক পাওয়া যায় না। এই একটা গাছের মাথায়, এই যে এখন যদি এই ছেলেটা গাছ কাটে, একটা গাছের মাথা প্রতিদিন একটা গাছের মাথা 20 টাকা করে দিতে হবে কাটতে হবে। অতিরিক্ত খরচ হয়ে যায়। খরচ হয়ে যাওয়ার পরে এখন এই সমস্ত ঐতিহ্যগুলো হারায় যাচ্ছে। আর এখানে গাছ মানে রস অত্যাচার হয়, হ্যাঁ, চুরি হয়ে যায়, ছেলেপিলে বেরিয়ে নিয়ে যায়, ঠিলা ভাঙে। আর এই দেখা যাচ্ছে গাছকে রিকোয়ার পাড়া দেবে না, পাড়া দিয়ে গাছ পাড়িয়ে দেওয়ার মতো সময় মতো নিয়ে চলে যাবে।
সুতরাং মুদ্রার এ পিঠে যেমন ঐতিহ্যের সমারোহ, তেমনি অপর পিঠে রয়েছে এর প্রতিবন্ধকতা, ঐতিহ্য টিকিয়ে রাখার যুদ্ধ। আসি ভাই, ভালো আছেন? আছে কোনো রকম না মরিয়ে মানুষজন সব ভাড় মাল ভাঙি তুই যাতে সেই যাতে ভালো থাকে কি মানে মানুষ ভাড় ভেঙে রেখে যাবে কেন? ভাড় ভেঙে দিয়ে চলে যাচ্ছে, ভাড় আছে খুলিয়ে খালি দিয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। শয়তানি করতেছে কেন? শয়তানি করছিস কেন? তা কি করি কম যারা করছিস তারা জানে। কয়টা গাছ কাটবেন আজকে? কাটবো না 30-40টা কাটবো না। কয়টা গাছ আপনার? ওই 115টা। 30-40টা করে প্রতিদিন কাটেন মনে হয় না? এখন নতুন নতুন গাছ দেখি না, নতুন নতুন গাছ তো কমে গেছে, তাহলে সামনে তো এই গুড় রস এগুলো তো সংকট হয়ে যাবে। সংকট এই জায়গায় মনে করেন আর 10 বছর পরে যাই পরে যাই চলে আসছি স্যার। গাছ কাটেন কত বছর ধরে? আর 15-16 বছর। আপনার পরিবার থেকে কাটবে এরকম মনে হয়? বংশ পরম্পরায় তো একসময় এটা হইতো যে আমার ফ্যামিলিতে কাটে আমিও কাটবো, এখন তো সেই বংশ পরম্পরায় মনে হয় না। না, আগে বিয়ে করতে মনে করে জুলার মেয়ে জুলা, চাষার মেয়ে চাষা, এখন কোনো মানবিজ নেই, এখন গোলাম চলতেছে। গাছ কাটার এই দৃশ্য দেখার মাঝে যতটা তৃপ্তি, তার চেয়েও তৃপ্তি রস ও গুড়ের মধ্যে। আগামী পর্বে আপনাদের দেখাবো কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং তা থেকে ঐতিহ্যবাহী গুড় উৎপাদন করা হয়।